এবারের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির ভূমিকা এবং গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাস্ট নিউজ সম্পাদক এবং ইউএন করেসপন্ডেন্ট জনাব মুশফিকুল ফজল আনসারী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ব্যতিক্রমী আয়োজনের সুযোগ্য সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিন, উপস্থিত দুই মানুষ গড়ার কারিগর ডক্টর হাসনাত হোসেন MBE, মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, এবং ডক্টর KMA মালেক, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আজকের এই হলটিকে যিনি আলোকিত করেছেন, যার সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং এই কর্মশালার তাৎপর্য খানিকটা বাড়িয়ে দিয়েছে, সমৃদ্ধ করেছে। আজকের অনুষ্ঠানের উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশের আগামী দিনের কাণ্ডারি দেশনায়ক তারেক রহমান, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে এটা খুব বিস্তৃত একটি কাজ, আমার মতো একজন মানুষের পক্ষে এই বিষয়ে বলা এবং খুব সংক্ষেপে বলা এটা খুব দুরূহ, এবং বিষয়ের ব্যাপ্তি অনেক ব্যাপক। এবং আমি ব্যক্তিগতভাবে এই খুব বেশি প্রস্তুতির সুযোগ ছিল না। পরশুদিন আমি নিউ ইয়র্ক থেকে ফিরেছি এবং আমি একটি খণ্ডকালীন কাজ করছি যেখানে আমাকে 5000 শব্দের একটি রিপোর্ট দিতে হবে, সেটি একটা ডেডলাইন আছে। তো যেটি বলা হয়েছে সংবাদপত্রের উপরে এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। শুরু করতে চাই এভাবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ, এ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আমি আমার বিশ্লেষণে, আমি যতটুকু গবেষণা করেছি, আমি যতটুকু পড়াশোনার সুযোগ হয়েছে, আমি দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3টি কারণে ইতিহাসে তাকে কিংবদন্তি বলা যায়, বাংলাদেশে তাকে মহিরুহ বলা যায় এবং তাকে একটি মহিয়ান আসনে আসীন করেছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। প্রথম যেটি হচ্ছে যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাজনৈতিক নেতৃত্ব, যখন একটি অধিকার আদায়ের সংগ্রামের জন্য আন্দোলন করছিল বাংলাদেশে 7 দফার ভিত্তিতে, একটি স্বাধিকার পরে হয়েছে, যেটি হয়েছে 7 দফার ভিত্তিতে স্বায়ত্তশাসনের কথা বলা হচ্ছিল, অর্থাৎ আমি আমার অংশে আমি ভালোভাবে থাকব, আমার ট্যাক্স যেটুকু আমি দিই সেটুকু আমি ন্যায্য দাবিদার হও, আমি দেশটাকে এভাবে পরিচালিত করব। সেই দাবিতে যখন আন্দোলন হচ্ছিল তখন 6 দফার ভিত্তিতে 1971 সালের পূর্ববর্তী সময়ে, সেই সময়ে তখন মুসাবিদা হচ্ছিল শাসক শ্রেণীর সঙ্গে কিভাবে ক্ষমতার ট্রানজিশন হবে, যেভাবে ক্ষমতার যেটা পালাবদল হবে। এবং আমরা দেখেছি কতগুলো দফানামা দেয়া হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যেটা আওয়ামী লীগ বলে, সেটি ছিল ক্ষমতার পালাবদলের ভাষণ। ভাষণে বলা হচ্ছে কতগুলো শর্ত, যে এই শর্ত পালন করতে হবে, সৈনিকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, আমাদের মানুষদের উপর গুলি চালানো চলবে না, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। খুবই যথার্থ, 1970 সালে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তখন সে আন্দোলনের জন্য যারা তখন বলেন এসব হলে পরে আমরা ভেবে দেখব অ্যাসেম্বলিতে বসতে পারি কি পারে না, এই শব্দগুলো মনে আছে তো 7ই মার্চে আমরা সকলেই শুনেছি। তো তখন তারপরে আমরা দেখলাম যে যিনি শাসক শ্রেণীর সঙ্গে একতাবদ্ধ হয়ে হোক অথবা সমর্পণ করে হোক যখন চলে গেলেন, তখন সমগ্র বাংলাদেশ যখন একটা ম্যাসাকার চলছিল, তখন একটি শব্দ ভেসে উঠল সকলের কানে, এবং সেই শব্দে সকলে উদ্ভাসিত হলো, উজ্জীবিত হলো, মুক্তিপণে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটল। তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রথম যে কারণে তিনি ইতিহাসে মহিরুহ, যেটি রাজনৈতিক নেতৃত্ব যেখানে ব্যর্থ, যারা আন্দোলন করছিলেন, তিনি একজন সৈনিক হয়ে অনুধাবন করছিলেন এ মানচিত্রকে আমাকেই আগলে রাখতে হবে, এই মানচিত্রকে আমাকেই অর্জন করতে হবে, এই যুদ্ধের আমাকেই নেতৃত্ব দিতে হবে। সেই অনুধাবন থেকে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, স্বাধীনতার ঘোষণা দেন, ঝাঁপিয়ে পড়েন। তারপরে আমি আর ইতিহাসে যাচ্ছি না, আমি 3টি যে কারণ সেটি আমি আমার গবেষণায় আমি সেটি বলবার চেষ্টা করছি। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে যে যখন আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক এবং তার দোসররা একটি বিয়োগান্তক ঘটনা ঘটালো, তখন এবং তার কিছু পরবর্তী সময়ে অনেকগুলি ঘটনা করলো খুব অল্প দিনের ব্যবধানে,
তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন তিনি ডেপুটি চিফ, যিনি চিফ তিনি ওই খন্দকার মুশতাক যখন ক্ষমতা গ্রহণ করলো তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল এই সরকারের ইনুসহ সকলে। এবং তখন যখন খালেদ মুশাররফ সেনাপ্রধানের দায়িত্ব নিল, বেজ নিয়ে নিল খন্দকার মুশতাকের কাছ থেকে, এবং তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বন্দি করা হলো, তখন দেশের আপামর জনতা, সিপাহী জনতা সলিডারিটি প্রকাশ করলেন, সংহতি প্রকাশ করলেন, সকলে ঐক্যবদ্ধভাবে যে বিপ্লবের সূচনা হলো সেই বিপ্লবের নায়ক ছিলেন, অগ্রভাগে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে বন্দি দশা থেকে মুক্ত করে এনে বাংলাদেশের যে দায়িত্ব অর্পণ করা হলো, যে আমানতদারি তাকে দেয়া হলো, সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকবার ইতিহাসে তিনি মহানায়কের ভূমিকা অবতীর্ণ হলেন। তৃতীয় যে কারণে তিনি ইতিহাসের মহানায়ক, তিনি হলেন যে বাংলাদেশ যেটি বলবার চেষ্টা বলেছেনও আমাদের ডক্টর খন্দকার রুহুল আমিন, তার আগে মাহবুবও বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তাকে যেভাবে তিনি বাংলাদেশটি যেভাবে পেলেন, সেই বাংলাদেশকে যেভাবে তিনি চিত্রিত করলেন, যেভাবে পোর্ট্রেট করলেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, সেটি হলো একটি বাংলাদেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি মাথা উঁচু করে দেওয়ার মতো জাতি, আমাদের একটি নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব স্বকীয়তা দিলেন। আমাদের যেটি আমরা এখনও পাসপোর্টের মধ্যে লিখি, আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশি। আমি জানি না আওয়ামী লীগের লোকেরা তারা কী লিখে বা এম্বার্কেশন কার্ডে কী লিখে। তো এই যে তিনি দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি যে বিস্তৃত করলেন আমাদের ঐতিহ্যকে, আমাদের দেশপ্রেমকে, আমাদের স্বনির্ভরতাকে, আমাদের উদ্যোগকে, সেটি কিন্তু এই তিনটি কারণ তাকে ইতিহাসে মহানায়কের স্থান দিয়েছে, স্টেটসম্যানের স্থান দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল যিনি প্রতিষ্ঠা করলেন। আপনারা আজকে সকলেই সৌভাগ্যবান যে আজকের এই কর্মশালায় আপনারা উপস্থিত হয়েছেন, যারা তাদেরকে বলবো যে একটি কথা আপনারা গর্বের সাথে বলতে পারেন যে আপনারা এমন একটি দলের সঙ্গে যুক্ত, যে দলের সম্পর্ক রয়েছে দেশের মানুষের সঙ্গে, আবাল বৃদ্ধ বনিতার সঙ্গে। নগর থেকে প্রান্তরে তিনি ঘুরে বেড়িয়ে যেভাবে মানুষকে সংগঠিত করেছিলেন, তার আমব্রেলায় নিয়ে এসেছিলেন। এই লিগেসি কিন্তু আজকে বহন করে চলেছেন আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত, দেশনায়ক তারেক রহমান। লিগেসির ব্যাপারটা বুঝতে হবে। একটা লিগেসি হচ্ছে, আপনি যদি বলেন যে শেখ হাসিনার কথা যদি বলি, আমি খুব বেশি হতাশ নই, হতাশ হলেও আমি খুব বেশি বিচলিত নই বা আশ্চর্য নই, কারণ এই লিগেসি তো শেখ হাসিনা বহন করবে। যিনি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবেন, যিনি সংবাদপত্রের অধিকার কেড়ে নেবেন, যিনি 40,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করবেন, গুম করবেন, তার লিগেসি শেখ হাসিনা, সে কী করে ব্যতিক্রম হবে? এটি যদি কেউ ভাবেন, এটি খুব দুর্ভাবনা হবে। এবং তার পরের লিগেসিটা দেখেন, যিনি মানুষকে সন্নিবেশিত করলেন, মানুষের মাঝে মিশে গেলেন, মানুষকে নতুন একটি উদ্যোগ দিলেন, নতুন একটি ভিশন দিলেন, মিশন দিলেন। তার চেষ্টায় বাংলাদেশ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যেভাবে চিত্রিত হলো, তার লিগেসি তো গণতন্ত্রের পক্ষে থাকবে, তার লিগেসি তো মানুষের পক্ষে থাকবে, তার লিগেসি তো মানুষের সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে। এবং সেই লিগেসির আজকের যিনি বহন করে চলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 9 বছর তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এখনও তিনি এই বয়সে তিনি একটি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ে চলেছেন। এটিই তো লিগেসি, এটিই তো হবার কথা। এবং দেশনায়ক তারেক রহমান, যিনি মানুষের কথা চিন্তা করছেন, এখনও তার আমব্রেলায় মানুষকে তিনি চান মানুষের সঙ্গে মিশে যেতে। আমরা এখানে অনেকে এখানে বসি, আমরা দেখেছি, আমি আগের কথা বলছি, এখনও তিনি নিশ্চয়ই এটা করেন। উনি সেই মানুষের মধ্যে থেকে তিনি প্রশ্ন করছেন। বক্তৃতা বলতে আমরা যে আজকে কর্মশালায় আসছি, একটু অনেকে আগে কেউ বলেছেন যে এখানে প্রশিক্ষক, নো, এটি হচ্ছে আমি মনে করি এক্সচেঞ্জ অফ ভিউজ। আপনি আমার কথা শুনবেন, আপনার কথা আমি শুনবো, সেখানে লেনদেনের একটা ব্যাপার থাকবে। যে সংস্কৃতি তিনি চালু করেছিলেন, এখনও অনেকে সেই সংস্কৃতিকে রপ্ত করছেন এবং কর্মীর সঙ্গে মিশে যাওয়ার যে রাজনীতির সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, সেই লিগেসি বহন করছেন আজকের যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, দেশনায়ক তারেক রহমান। এটি বাস্তবতা, এটি মানতে হবে, কেউ না মানলে কোনো কিছু যায় আসে না, কারণ দেশের বেশিরভাগ মানুষ এই বাস্তবতাটাকে গ্রহণ করেছে। আপনারা অনেকেই বলেছেন যে কিভাবে পোর্ট্রেট হয়েছে। দেখুন আপনারা, আমি সংবাদপত্র এবং আমার আলোচনার মধ্যে ফিরে আসি। শেখ মুজিব যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, বহির্বিশ্ব কিভাবে নিয়েছে,
এই দেশের পত্রিকা, আমার কি টোকেন দিচ্ছে নাকি না, এই দেশের পত্রিকা দি গার্ডিয়ান, যেই দেশে আপনারা বাস করছেন, 23শে জুন 1975 সালে তারা একটি ব্যানার হেডিং নিউজ করেছে সেদিন সেটি ছিল কি, মুজিব টু গো ওভার সিঙ্গেল পার্টি সিস্টেম। বলা হচ্ছে, আমি কোট করছি সেই পত্রিকা থেকে, গার্ডিয়ানের পত্রিকা থেকে, শেখ মুজিবুর রহমান ওয়াজ গিভেন আনকোয়ালিফাইড অথরিটি yesterday to dispense with parliamentary democracy in Bangladesh. Mujib, who recently declared a national state of emergency in this bankrupt country. কি bankrupt country, গার্ডিয়ান বলছে। আপনারা পয়সা দিয়ে কিনতে পারবেন আর্কাইভ থেকে, এখন অনলাইনে পাবেন না তো। এবং সেই bankrupt country will replace the parliamentary system with a form of government in which will be, and he will be the president. তিনি নিজেকে প্রেসিডেন্ট, একদলীয় শাসক হয়ে একটা ব্যাংক্রাফট কান্ট্রিকে রূপান্তরিত করেছেন তিনি নিজেই, এবং তিনি একদলীয় শাসন ব্যবস্থার দিকে গিয়েছেন। এবং এই শাসন ব্যবস্থা, যে কোনো স্বৈরাচার যখন তারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, পাকাপোক্ত করতে চায়, নিয়ন্ত্রণ নিতে চায়, সবচেয়ে বেশি প্রথমে সর্বাগ্রে আঘাত হানে স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে। আপনি আপনার কণ্ঠকে চেপে ধরতে চায়, রুদ্ধ করে দিতে চায়। এটি আমরা দুনিয়ার অসংখ্য উদাহরণ দিতে পারবো, আমি সেদিকে যাচ্ছি না। শেখ মুজিবুর রহমান সেই সময়ের সবচেয়ে বড় এক নায়ক। তারপরের গার্ডিয়ান বলছে 1975 সালের 28 ফেব্রুয়ারি, মুজিব টু টেক ওভার বাংলাদেশ প্রেস। কি, শেখ মুজিবুর রহমান plans to bring all Bangladesh newspaper and magazine into a wholly controlled press as a part of the quote-unquote second revolution, which he announced last month after taking new powers under amended constitution. According to journalists in Dhaka, the plan is to establish a press system of the Soviet type, with the government controlling 2 daily newspapers, the news single party controlling 2 others, and with the variety of the other publications attached, and particularly groups and institutions such as the labor movement. This would probably mean the closures of some 20 small daily newspapers and the merger of 4 of the 6 larger dailies to leave just 4 morning newspaper. Numerous weekly newspaper and magazines would also be closed. এখানে তারা আরেকটি কথা বলছে, আমরা অনেকে বলি যে 4টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র তিনি বন্ধ করে দিয়েছিলেন। আসলে 4টি সংবাদ, কারণ 2টির মালিকানা তার ছিল, তার ভাগ্নে, এবং আরেকটি সংবাদপত্র তার নিজের ছিল। আর 2টি পত্রিকা যেটি ছিল একমাত্র ইত্তেফাক এবং দি টাইমস এবং দি তৎকালীন দৈনিক বাংলা, এবং 2টি পত্রিকায় তারা শাসক নিয়োগ করে, অর্থাৎ সম্পাদককে সরকার নিয়োগ দেয়। শুধু কি সংবাদপত্র বন্ধ করেছিল আমরা বলি, শুধু সংবাদপত্র নয়, সেদিন সাংবাদিকতাটাকে পেশা হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সাংবাদিকরা পরিণত হয়েছিল বিবৃতি লেখকে, তারা পিআরওর ভূমিকায় ছিল। অবশ্য আজকের বাস্তবতায় খুব একটা ব্যতিক্রম নই, আমি ব্যতিক্রমী অবস্থা দেখি না। বাংলাদেশ এমন এক অবস্থা, বাংলাদেশের যেটা বলার কথা না সে সেটা বলছে, শাসক শ্রেণী হচ্ছে কসাই, আর বিচারকরা এখন ইতিহাস লিখছে। আর সাংবাদিকরা কি করছে? যুবলীগের ভূমিকা পালন করছে। আমি খুব বেদনার সাথে লক্ষ্য করি যখন দেখি এই একদলীয় শাসকের সরকার প্রধান যখন প্রেস কনফারেন্স করে, কি কাকুতি মিনতি, প্রশ্ন করার বদলে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। যে বক্তৃতা দেখে রীতিমতো, কি নাম ওর, হাসান মাহমুদ নাকি, ও রীতিমতো শঙ্কিত থাকে, ওর চাকরি যায় নাকি, কারণ এত তেল এবং এত কথা, তারা কোনো প্রশ্নই করবে। আমাদের এক বিদগ্ধ সাংবাদিক, আমি সেই কাগজে কিছুদিন কাজ করেছি, নিউজ এডিটর ছিলেন, নাম ধরেই বলছি, গোলাম সারওয়ার, উনি নাকি প্রশ্ন খুঁজে পান না। মানে তেলের একটা তো সীমা থাকা দরকার, এরকম একটা বয়স 2 দিন পরেই পরপারে চলে যাবে, কিন্তু এরকম নিজের বিবেক বুদ্ধি সব কিছু বিসর্জন দিয়ে তারা সাংবাদিকতা করছে। এই হচ্ছে আজকের বাস্তবতা। যেই লিগেসির কথা যেটা বলছি, যেটি বহন করেছে শেখ হাসিনা। এখন সংবাদপত্র, গণতন্ত্র, এই সব কথা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলা কেবল পুস্তিকার কথা, ডিকশনারির মধ্যে আছে, বাস্তবিক কোনো কিছুই
লেশ মাত্র নেই। কিন্তু যারা বলবার কথা তারা বলবার চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করে কি হয়েছে সেই করুণ পরিণতির কথা আপনারা নিশ্চয়ই মনে আছে। 2012 সালের 11ই ফেব্রুয়ারি আমি হারিয়েছি আমার দুজন সহকর্মীকে। একই ছাদের নিচে আমরা কিন্তু অফিস করেছি। সাগর এবং মেহেরুন রুনি যে এটিএন বাংলায় ছিল, প্রধানমন্ত্রীকে সে কাভার করতো, প্রধানমন্ত্রীর নিউজ, এবং বহু দেশে সে গিয়েছে। রাতের অন্ধকারে তাকে চলে যেতে হয়েছে বীভৎসভাবে। শাসক শ্রেণীর ইশারায় আমি বলবো তাকে বীভৎসভাবে তার দুটি প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে। অবুঝ শিশু এখনও জানে না তার বাবা মার সঠিক তারা যে সে বিচার পাবে কিনা, এক সংখ্যাহীন অবস্থায় বিরাজ করছে। এই যে বাংলাদেশের যে অবস্থা, তৎকালীন যে অবস্থা ছিল, ইন্টারন্যাশনালি যেভাবে পোর্ট্রেট করেছিল শেখ মুজিব এন্ড তাদের বাহিনী, একটি শ্বাসরুদ্ধকর অবস্থা, স্বাধীনতাহীন অবস্থা, একই অবস্থা আজকের বাস্তবতা। এখনও আপনি দেখবেন যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের সূচক হচ্ছে 114 নম্বরে, ফ্রিডম অফ হাউস, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, আমি কত সংগঠনের আন্তর্জাতিক সংস্থার নাম বলবো, তারা বলছে একই পাশাপাশি তাদের পরিসংখ্যানগুলো 2014 সালে, কেবল 2014 সালে 64টি নৃশংস ঘটনা ঘটেছে কেবল সংবাদ মাধ্যমের কর্মীদের উপর। আমি রাজনীতি সেটা তো আছে, সেদিকে আমি যাচ্ছি না, আমি শুধু আমার প্রফেশনের কথা আমি বলছি। 2013 সালে 34টির মতো নৃশংস ঘটনা ঘটেছে। সাগর রুনির কথা তো আমি বললাম। এরকম কত বিস্তীর্ণ যে এই তালিকা, তার কোনো বলে শেষ করা যাবে না। সেটি এখন আমাদেরকে এই বিষয়গুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এটা বারবার বলতে হবে। আমাদের আজকে যিনি উপস্থিত, একটি কথা ওনার ভালো লাগে, অনেকে মনে করেন যে একটি কথা বারবার বললে বোধহয় একগিয়ে হয়ে যায়। না, আপনি আওয়ামী লীগ কিন্তু বারবার একটি মিথ্যা বলতে বলতে সত্যে পরিণত হয়, কিন্তু আমরা সংকোচ বোধ করি। অনেকে আমাদের মধ্যে আছি যে কেউ আমরা যারা আমাদের আওয়ামী লীগ যারা করে একটি দল, দেখবেন যে মিথ্যা বলতে বলতে এবং আওয়ামী লীগ দলটাকে তারা একটা উপাসনার মতো করে, এরকম কমিটমেন্ট দিয়ে করে, ধর্মের মতো পালন করে। একটি মিথ্যা যে বলছে, শিয়াল যে প্রথমে হুক্কা হুয়া বলে, সকলেই কিন্তু বলতে থাকে। আর আমরা যারা, মানে আমি সকলের কথা বলছি না, সুবিধাভোগী শ্রেণী যারা ভালো থাকি, ভালো খাই, ভালো গাড়ি দৌড়াই, তারা আমরা একটু হ্যাঁ মনে মনে যদি কিছু পাই তাহলে তো আছি আপনার সঙ্গে, কিছু না পেলে নাই। তো এই যে সংস্কৃতি, এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন যে এত সহজে সস্তায় আপনি প্রথম সারিতে চলে আসবেন। এই জন্য উনি বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। আপনি শুধু কিছু পাবার জন্যে, নিজেকে জাহির করবার জন্য আমি এখানে থাকবো আর না পেলে থাকবো না, এই সংস্কৃতি যাতে আমরা লালন না করি, এবং সেই সংস্কৃতির পৃষ্ঠপোষকতা যাতে আপনারা না করেন, আজকের দিনে আপনাদের এই কর্মশালার মাধ্যমে অনুরোধ থাকবে। এবং যে কথাগুলি বলা হচ্ছিল যে গণতন্ত্রের কথা, গণতন্ত্র যেভাবে তিনি প্রস্ফুটিত করেছেন, বিকশিত করেছেন, দুনিয়াকে তিনি যেভাবে জানিয়ে দিয়েছিলেন, আমি আরও দুটি পত্রিকার কোটেশন আমি দিতে চাই। ইন্টারন্যাশনাল পত্রিকা নিউ ইয়র্ক টাইমস 19 ফেব্রুয়ারি 79, তারা বলছে যেদিন নির্বাচন হলো, প্রেসিডেন্ট জিয়াস পার্টি টেকস এ স্ট্রং লিড ইন বাংলাদেশ ভোটিং। The Bangladesh Nationalist Party of President Ziaur Rahman pushed to substantial lead today in early result of yesterday election for parliament. By 7 AM, দেখেন কিভাবে ভোটের অধিকার সেভাবে প্রতিষ্ঠিত হয়েছে। উনি রাজনৈতিক যারবার করবার কথা তারা না করে একজন সৈনিক হয়ে কিভাবে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, ইন্টারন্যাশনালি কিভাবে পোর্ট্রেট হচ্ছে, আমি সেটুকু বোঝাবার জন্য আমি আপনাদেরকে বলছি। অনেকে, আমি মাহবুবের সঙ্গে একটু দ্বিমত পোষণ করব যে বিএনপি জামাত বললেই যে শুধু জঙ্গিবাদ চলে আসবে তা কিন্তু নয়, আমি সেদিকে একটু যাচ্ছি, তার আগে আমি এটুকু পড়তে চাই। সেটি বলা হচ্ছে যে early result of yesterday elections for parliament, by 7 AM the nationalists had won 80 of the 112 seats decided so far, with opposition parties and independents dividing the others. A total of 300 seats were being contested in this election. Tens of millions of men and women voted for a parliament that government officials said would complete this 7-year-old nation's transition from military rule
টু ডেমোক্রেসি। মিলিটারি রুল 7 বছরের বয়সী মিলিটারি শাসন থেকে যেভাবে গণতন্ত্রকে পদার্পণ করছে, তারপরে কারা কারা অংশ নিয়েছে, 29 পলিটিক্যাল পার্টিস অ্যান্ড আদার্স, সেগুলির বিস্তর বর্ণনা সেখানে দিয়েছে। সেটা বলবার চেষ্টা করা, যেটি বলছে আন্তর্জাতিক দুনিয়া সেই সময়ে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কমিটমেন্ট ছিল আমি মানুষের অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেব, সেটিই তিনি করেছেন। মানুষের অধিকার মানুষের মধ্যে ফিরিয়ে দিয়েছেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। এখন আমাদের শাসক শ্রেণী, আমি অবশ্য এই সমস্ত কোটেশন দিয়ে খুব বেশি একটু সুবিধা করতে পারবো না, কারণ যে সমস্ত বক্তৃতা আপনারা শুনেছেন দেশনায়কের কাছ থেকে কোটেশন দিয়ে, এর কাছে আমার এটা বেমানান। তবে এটা হলো শেখার বিষয়। এই যে আমি অনুপ্রাণিত হয়েছি, উনি হয়তো যদি এরকম না বলতেন আমি হয়তো এতটা অনুপ্রাণিত হইতাম না, আমি হয়তো পল্টন স্টাইলে কিছু বলে চলে যেতাম। তো যেটি বলছেন, যাদের কথায় প্রেসিডেন্ট জিয়াকে কিভাবে স্বীকৃতি দিচ্ছে, শাসক শ্রেণী যাদের কথায় আস্ফালন করছে, তাদের থেকে আমি কোট করছি। প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডি তিনি বলছেন রাষ্ট্রীয় ভোজসভায়, প্রেসিডেন্ট জিয়া কিন্তু সকল দেশ, আন্তর্জাতিক প্রসঙ্গে আমি আসছি, সকল দেশ উনি সকলকে তার আমব্রেলায় নিতে চেয়েছেন। প্রাচ্য থেকে পাশ্চাত্য দুনিয়াতে উনি কীভাবে চষে বেরিয়েছেন সেটি আপনারা দেখেছেন এবং সেই ইতিহাস আপনারা জানেন, যারা আমাদের যে মুরব্বী তারা অনেকেই। তো সঞ্জীব রেড্ডি বলছেন প্রেসিডেন্ট জিয়াকে অ্যাড্রেস করে, ইয়োর পজিশন ইজ অলরেডি অ্যাসিওর্ড in the annals of history of your country as a brave freedom fighters who was the first to declare the independence of Bangladesh. India's president বলছেন, ইন্ডিয়া তো আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আমাদের অনেক নেতা সেখানে শরণার্থী শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ বলেন সেখান থেকে নাকি তারা মুক্তিযুদ্ধ পরিচালিত করেছেন বলে তারা দাবিদার আর কি। কিন্তু আমরা তো বাস্তবতা জানি, সম্মুখ সমরের মুক্তিযোদ্ধাকে যার সংগঠন করে আজ আপনারা সমৃদ্ধ, আপনারা বুক ফুলিয়ে বলতে পারেন আমরা মুক্তিযোদ্ধার দল করি এবং সেই দলের সঙ্গে আমাদের সম্পৃক্ততা। তো ইন্টারন্যাশনালি যে কূটনীতির কথা আজকে বলা হয়, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি বক্তব্য আমি কোট করছি। তিনি বলছেন, পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই মনে রাখতে হবে আমাদের দেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, স্ট্র্যাটেজিক অবস্থানের কথা। এর পাশাপাশি রয়েছে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক, ঐতিহাসিক এবং জাতিগত অবস্থানের দিক। পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণের শক্তি। জনসমর্থন না থাকলে যত বড় এবং দক্ষ ফরেন পলিসি করেন না কেন তাতে কোনোই কাজ হবে না, এক ধাক্কায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। অর্থাৎ মানুষের শক্তিকে, গণতান্ত্রিক শক্তি, মানুষের অধিকার আদায়ের শক্তি যে মানুষের শক্তি, তেমনি বহির্বিশ্বে বাংলাদেশকে লিড করা, পোর্ট্রেট করা, এটি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আজকে দেখুন, এই গণতান্ত্রিক সরকার নাই বলে, নির্বাচিত মানুষের প্রতিনিধি সরকার নাই বলে যা ইচ্ছে তাই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের প্রতি। বাংলাদেশের মানুষ তো অন্যায় করেনি, শাসক শ্রেণী জোর করে ক্ষমতায় আছে। কিভাবে অন্যায় করা আছে আপনাকে এটা বুঝতে পারেন? আপনার দেশ বাংলাদেশের নাগরিক, আপনি বিলেতে আসবেন, ভিসা নিতে হবে কোত্থেকে? নয়াদিল্লি থেকে। কি হিউমিলেশন! এরকম অসংখ্য হিউমিলেশনের উদাহরণ আছে, আমি সময়ের কারণে সেদিকে যাচ্ছি না, বলা যাবে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার কূটনীতিতে তিনি যে লিগেসি শুরু করেছিলেন, যেটি বহন করা হয়েছে, আমি 5 বছরের কথাও একটু বলবো। আমার সময় শেষ হবার 2 মিনিট আগে বলে দিয়েন, তাহলে আমি শেষ করে ফেলবো। তো 5 মিনিটস, থ্যাংক ইউ। তো যেটি তিনি শুরু করেছেন, আপনি দেখেন আজকে চাইনিজ প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন, সেখানে তারা $24 বিলিয়ন দেবার কথা বলেছেন এবং এর আগে ভারতের সঙ্গে তাদের দফারফা হয়েছিল, ওরা বোধহয় 2 বিলিয়ন দেওয়া হয়েছে। এখানে স্ট্র্যাটেজিক্যাল কিছু ব্যাপার আছে যেটি আমাদেরকে আমলে রাখতে হবে। এই চায়না কিন্তু 75 সাল পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। এই চায়নার কারণে কিন্তু আমরা জাতিসংঘের সদস্য পদ লাভ করিনি। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কোত্থেকে শুরু করেছেন? সেই চায়না থেকেই শুরু করেছেন। সেই চায়নার সমর্থনেই বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে। বাংলাদেশ 1978 সালে জাপানকে পরাস্ত করে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য সেটি লাভ করেছে। ইরান ইরাকের যে 3 সদস্যের মাত্র কমিটি ছিল, ইরান ইরাকের যে সেই অবস্থাকে
নিবৃত্ত করবার জন্য, একটা শান্তি আনয়নের জন্য, কাছাকাছি নিয়ে আসবার জন্য সেটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিড করেছেন। আল কুদস কমিটি, যেটিকে আমরা বলি যে প্যালেস্তাইনের অধিকার আদায়ের, এখনও বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা বাংলাদেশের ফরেন পলিসির মধ্যেই তখনই সেটা অ্যাডাপ্ট করা হয়েছিল যে আমরা জনগণের, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের সমর্থন করি। সেই আল কুদস কমিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন এবং তিনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। তো সেই লিগেসি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বিচরণ করেছেন, যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন, একই লিগেসি বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান বহন করেন, বিশ্বাস করেন সেই কূটনৈতিক ধারাকে। বন্ধুত্ব আপনার সঙ্গে আমার হতেই পারে, এবং অনেকে ভারতের কথা বলেন, অবশ্যই ভারত একটি নিকট প্রতিবেশী বড় রাষ্ট্র, তার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকতে হবে, থাকা উচিত। কিন্তু বন্ধুত্বের ভিত্তি কি? বন্ধুত্বের ভিত্তি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, সমতা, সমমর্যাদা। এখন আপনি যদি মনে করেন আমার বড় ভাই, তাহলে তো আর বন্ধুত্ব হলো না, সেখানে দাদাগিরির বিষয়টা চলে আসলো। সুতরাং বন্ধুত্ব হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং সেই কূটনীতি বিএনপি লালন করে, ধারণ করে, এবং বাংলাদেশের মানুষ সেটিই চায়। এখন বাংলাদেশের আজকের বাস্তবতা যেটি, সেটির সঙ্গে সেই বাস্তবতা যদি মিলান, তাহলে কেউ কোনো কিছু বুঝে উঠতে পারবেন না। কারণ এখন বাংলাদেশ কেবলমাত্র একটি নিশানা ধরে এগুচ্ছে, একটি পথে অগ্রসর হচ্ছে। এতে করে আমাদের দেশের মানুষ কিন্তু সাফার করছে। নিশ্চয়ই এভরিথিং হ্যাজ এ লিমিট, এরা লিমিট অনেক আগেই ক্রস করেছে। এর একটি পরিত্রাণ হয়তো, আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা আমারও দেখার সুযোগ হয়েছে, আপনারা যারা অনেকে দেখেছেন। বাংলাদেশ যে ঐতিহ্যগতভাবে ব্রিটিশ পূর্বযুগে এই অঞ্চলকে বলা হতো দারুল হরব, অর্থাৎ বিদ্রোহের দেশ, বিশৃঙ্খলাপূর্ণ জাতি, তারা কোনো কিছু চাপিয়ে দিলে মানতে চায় না। এখন হয়তো বুলেটের জোরে মানুষকে গুম খুম করে একটি, তারপরও মানুষ যেভাবে তার অধিকার আদায়ের জন্য জেগে উঠেছে, মানুষ যেভাবে অবিরত যে সংগ্রাম করে চলেছে, এটি নিশ্চয়ই আপনারা যারা বিলেতে বসে ভালো অবস্থানে আছেন তাদেরকে বাহবা দিতেই হবে। মানুষ কিন্তু তার প্রাণপণ লড়ে যাচ্ছে। স্বাধীন সাংবাদিকতা আজকে রুদ্ধ, কিন্তু তারপরে আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব চলছে। আপনি যেভাবে, অনেকে বলেন যে সোশ্যাল মিডিয়া, কিন্তু যে রেসপন্ড হয় সোশ্যাল মিডিয়াতে সেটি বলে শেষ করা যাবে না। কিন্তু কিছু কিছু রেসপন্ডের আপনারা, আমি বিশেষ করে আপনাদের আজকের বাস্তবতার কারণে বলছি, আমি একটু নোটিস করতে চাই। যেমন আপনাদেরকে অনেকেই ফলো করে, গতকালকে মাহবুব যেটি বলেছে যে যেহেতু লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন, আপনারা ওনার সঙ্গে মিটিং, সভা সমাবেশ করার সুযোগ পান, সুতরাং আপনাদেরকেও তথ্য উপাত্তের দিক থেকে ছবি প্রয়োগের ক্ষেত্রে, স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আমি অনেককে দেখি, আমি নাম বললে বলতেও পারি, বলবো না, শীর্ষস্থানীয় পদে আছেন, দুটি ছবি পাশাপাশি রাখছেন, বলছেন বলেন তো কে জনপ্রিয়, কে তাকে বেশি লাইক করেন। দেশনায়ক তারেক রহমানের সাথে আমি অবশ্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করি, আমি কিন্তু বিকলাঙ্গ শিশুকে নিয়ে বলতে চাই না, কারণ আমরা ইকুয়াল অপরচুনিটির দেশে থাকি। তার প্রতি আমি রেসপেক্ট রেখেই বলছি যে এরকম একটা বিকলাঙ্গ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তার সঙ্গে কেন আপনারা বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষার প্রদীপ, যে লিগেসি তিনি বহন করছেন, দেশের ঐতিহ্যে যে সংগ্রাম, যে গণতন্ত্র, তাকে কেন আপনারা একসাথে মেলাবেন? এটি করবেন না কখনো। এটি জাতীয়তাবাদী শক্তি এটি করতে পারে না। ও কোত্থেকে এসেছে তার লিগেসি আপনারা জানেন, এবং সে মাসে 4 কোটি টাকা বেতন নিয়ে সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছে। আমি তো প্রধানমন্ত্রী অফিসে চাকরি করেছি, আমি একটি দলের জন্য দেশ নায়ক তারেক রহমানকে দেশের সর্বোচ্চ অফিসে দেখিনি। উনি বেছে নিয়েছেন সেই মেঠোপথ যেখানে মানুষ বসে আছে, মানুষের সঙ্গকে তিনি পছন্দ করেছেন, এই প্রধানমন্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যকে নয়। এখনও তিনি মানুষের সমর্থন, মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চান, মানুষের সমর্থন নিয়ে। নিশ্চয়ই সেটি ঘটবে। আপনার কি সন্দেহ আছে কারো? ব্যারিস্টার রফিকুল হকের সন্দেহ থাকলে থাক, বিএনপি তাকে পৃষ্ঠপোষকতা করে করুক, কিন্তু এদের সম্পর্কে আপনাদের সাবধান থাকতে হবে। সুবিধা পেলে আমি থাকবো, আর আমি বলবো বিকলাঙ্গ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। আর যাতে উঠার জন্য আপনি ওয়েস্টিনে আসবেন, সংবাদ সম্মেলনে থাকবেন। তো আপনি সেদিন কেন গেলেন না 29শে ডিসেম্বর, যেদিন বেগম খালেদা জিয়া জাতীয় পতাকা নিয়ে দেশের সখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য ডাক দিয়েছিলেন? আপনি কোথায় ছিলেন? ওয়েস্টিনে কেন? স্যান্ডউইচ খাবার জন্য? তো এই বিষয়ে আপনাদের শুধু কর্মশালার মধ্যে এই কারণে বলছি, আপনাদেরকে বন্ধু চিনতে হবে। সুযোগ সুবিধার জন্যে
যারা আসে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। মারদাঙ্গা করতে হবে তা বলছি না, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, লেখনের মাধ্যমে তাদেরকে জবাব দিতে হবে। বিএনপি কোনো দেউলিয়া দল নয়, 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বিএনপিতে কিছু মুরব্বীর আনাগোনা হয়, তারা মনে করে যে তারা শিক্ষক আর বাকি বোধহয় সবাই ছাত্র। এরকম বক্তৃতা আপনারাও দিতে পারবেন, অহরহ সোশ্যাল মিডিয়ার যোগ, আপনি গুগল টাইপ করলেই পাবেন। কিন্তু সেই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। আজকে আমার অনেক কিছু বলবার ছিল, আমি সেদিকে যাচ্ছি না। তবে লাস্টলি একটি পত্রিকাকে কোট করছি আমি। যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, দুনিয়া কিভাবে পোর্ট্রেট করেছে। দি ওয়াশিংটন পোস্ট আপনারা জানেন, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, তারা বলছে, সম্পাদকীয় লিখেছে, থার্ড ওয়ার্ল্ড ট্র্যাজেডি, যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করলেন, 3 জুন 1981 এটি প্রকাশিত হয়। তো সেটি বলছে, President Zia treated in all sides as his country's chief asset. He had come to power as a result of intrigue, but he ended martial law, restored fundamental rights, and held respectable election in 1971, in which he owns 77% of vote. Inevitably, he was compared with President Zia of Pakistan, the country Bangladesh broke from in 1971, who spent the same period consolidating his personal rule. President Zia of Bangladesh was best known for his passionate and, in the third world, rare devotion to village level of economic development, not once simply to issue directives from the capital. He spent 20 days a month visiting peasants, এখানে কৃষক বলতে তারা peasants শব্দটি ব্যবহার করেছে, আমরা নরমালি ফার্মার বলি, exhorting them to learn to read, to grow more food and limit family size. He was getting result too. উনি কিভাবে তার সম্পাদকীয়তে তারা বলছে, আমি খুব খুশি হতাম এরকম একটি সম্পাদকীয় যদি আরেকজন নেতা যারা দাবিদার, তার মৃত্যুর পরে আমি অনেক ঘেটেছি, যদি একটি পেতাম তাকেও আমি আজকের দিনে বলতাম। আমি চ্যালেঞ্জ করলাম আর আজকে, যদি কোনো আওয়ামী মনা বুদ্ধিজীবী যদি এরকম কোনো সম্পাদকীয় দেখাতে পারেন, আমি তার পক্ষে 3 প্যারা লিখে দিব। তো যাই হোক, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতা, এই যে কর্মশালা, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কর্মশালা, এবং নিশ্চয়ই আমাদের ডক্টর হাসনাত হোসেন এবং ডক্টর মালেক, যারা কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, তারা যেভাবে ইতিহাস থেকে বলতে পারবেন, আমরা হয়তো ঘেটে ঘুটে পড়াশোনা করে বলবো। তো তাদের বক্তব্য নিশ্চয়ই আপনাদের জন্য কাজে আসবে। এবং এই কর্মশালা, যে কর্মশালা আপনারা আয়োজন করেছেন, এই কর্মশালার মাধ্যমে আপনারা সমৃদ্ধ হবেন এবং আপনাদের রাজনীতিক জীবনে সেটি কাজে লাগবে, আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।